লামিয়া পিছনে ফিরে তাকালো, তারপর সামনে তাকিয়ে চলে গেল। সে ছেলেদের দিকে তাকাতেই বা আজাইরা কথা বলতে পছন্দ করে না। নাসির কায়সার নিচের ঠোঁট কামড়ে নিহিরকে বলল, মেয়েটার খোঁজ নাও। কে এই অগ্নিশিখা? একদিন বা এক রাত এই ব্রাউনির সাথে যেভাবে হোক আমি থাকতে চাই। বলে গাড়িতে উঠে চলে গেল নিজ গন্তব্যে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ইসলাম বাড়ির চার পিছু। লামিয়া ভয়ে ভয়ে কুকুরছানাটিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তার পেছন পেছন মাহির তায়েবা। হলরুমে প্রবেশ করতে দেখলো মা চাচিরা বসে গল্প করছে। লামিয়া তাড়াতাড়ি ওড়না দিয়ে ছানাটিকে মরিয়ে নিল। মাহির তাইবা দ্রুত লামিয়াকে আড়াল করে সিঁড়ি দিকে উঠতে চাইতেই লতিফা বেগম হঠাৎ পেছন থেকে ডেকে উঠলেন। এইভাবে চোরের মতো রুমে যাচ্ছিস কেন? আবার কি করলি? তাদের মুখটা শুকিয়ে গেল। তোতলাতে তোতলাতে মাহির বলল, কিছু তো করি নাই মেজমা। লতিফা বেগম ছোট্ট চোখ করে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। ঠিক তখনই রাশেদা বেগম বললেন, থাক না মেঝো, যেতে দে ওদের। লতিফা বেগম কিছু না বলে ঘুরেই চলে গেলেন। ওরা চারজন একে অপরের দিকে তাকিয়ে হাঁপ ছাড়ল, তারপর দৌড়ে ছাদের দিকে উঠে গেল। অন্ধকার ঘরের ভেতর বসে থাকা এক ব্যক্তি টিভির নিউজ শুনে বাঁকা হেসে বলল, সবে তো শুরু হলো মিস্টার কায়সার, সামনে আরো অনেক কিছু বাকি আছে। হাঁটু পর্যন্ত প্যান্টে উঠে পুকুরের সিঁড়িতে পানিতেই পা ডুবে মন খারাপ করে বসে আছে আবির। হালকা বাতাসে সিল্কি ছোট ছোট চুলগুলো উঠছে। মন খারাপ? কারো কণ্ঠ শুনে ঘাড় ঘুরে তাকালো। লামিয়া দাঁড়িয়ে আছে, তা দেখে হালকা হাসলো। লামিয়া ধীরে ধীরে এসে আবিরের পাশে দূরত্ব বজায় রেখে বসলো। আমি হেরে গেছি রে লামিয়া। আবির নিচু গলায় বলল। লামিয়া হেসে বলল, কি খেয়াল হেরে গেছেন? জীবনের খেলায় হেরে গিয়েছে। লামহা অন্য কাউকে ভালোবাসে লামিয়া। ভাঙা গলায় বলল আবির। কাকে ভালোবাসে? জানি না। জানতে চাননি কাকে ভালোবাসে? না। দীর্ঘশ্বাস ফেলে লামিয়া বলল, আমরা অভিমান করে অনেক সময় অনেক কিছু বলি। খোঁজ নিয়ে দেখেন অভিমানে বলা কথা সেগুলো সত্যি হয় না। কিন্তু লামহা কাকে ভালোবাসে সেটা কিন্তু আপনার জিজ্ঞেস করার দরকার ছিল। আবির কপালে ভাঁজ করে বলল, জানাটা কি খুব জরুরি? আপনার ভালোবাসার মানুষটি কাকে ভালোবাসে সেটার খোঁজ নেওয়াটা অবশ্যই জরুরি। লামহাকে জিজ্ঞেস করলে কি বলবে এখন? তা তো জানি না, কিন্তু মনে হয় না বলবে এখন। কেন? সময় থাকতে জিজ্ঞেস করলে আপনাকে হয়তো বলতো, কিন্তু আমার মনে হয় কি জানেন? কি? লামহা মনে হয় কোনো ডেন্ডিখোরের সাথে প্রেম করে। কি সব বলছিস? অবাক হয়ে আবির বলল, আরে হ্যাঁ সত্যি, ওরে এই ডেন্ডিখোরের থেকে সরিয়ে আনতে শুধুমাত্র আপনি পারবেন। কিভাবে? রোজ ওকে ফলো করবেন, কোথায় যায়, ভার্সিটিতে ওর বন্ধু বান্ধব কেমন, কার সাথে ঘোরাঘুরি করে, কি করে না করে, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। আবির কিছু একটা ভেবে বলল, ঠিকই তো বলেছিস। ঠিক আছে, আমি কালকে থেকেই ওকে ফলো করব। থ্যাঙ্কস। আজকে বিকালে রেডি থাকিস, একটা ট্রিট দিব এই কারণে। বলে উঠে চলে গেল। খুশি হয়ে বাসার দিকে যেতেই লাবিবের সাথে দেখা হলো। লাবিব আবিরকে এত খুশি দেখে কপাল কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি এমন খুশি কেন? এমনেই, দেখা হয়ে ভালোই হয়েছে। আজকে বিকালে রেডি থাকিস, আমরা সবাই একসাথে ঘুরতে বের হব। বলেই চলে গেল। আবিরকে পুকুরের দিক থেকে আসতে দেখে লাবিব ধীর পায়ে পুকুরের দিকে হাঁটে ধরল। পুকুরের ওই পাশটা যাওয়া হয়নি এখনো, এই সুযোগে ঘুরে দেখা যাক। বলেই হাঁটা দিল। আবির যেতেই লামিয়া হাসলো, পানির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তপ্ত দুপুর, খাখা রোদ্দুর, বুকের বাপাস খালি, তোমার অভাবে আমি রোজ 100 কোটিবার মরি। 100 কোটিবার তুই মারা গেলে এখনো জীবিত আছিস কেন? লামিয়া গলা কণ্ঠ শুনে ঘাড় না ঘুরিয়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই লাবিব লামিয়ার হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কথার উত্তর দিয়ে যা। ভদ্রভাবে বলছি, হাত ছেড়ে দিন। না ছাড়লে কি করবি?
আপনার নামে আমি ধর্ষণের মামলা দিব। বিরক্ত হয়ে বলল লামিয়া। তোকে ধরলাম না, কিছু করলাম না, আর তুই ধর্ষণের মামলা দিতে চাচ্ছিস? অবাক হয়ে বলল। কে বলছে ধরেননি? এই যে কথায় কথায় হাতাহাতি করেন সব সময়, এটা কি ধরা বলে না? জি না, এটাকে ধরা বলে না, কিন্তু তুই চাইলে আমি দেখাতে পারি কিভাবে ধর্ষণের জন্য ধরতে হয়। বলেই শয়তানি হাসি দিল। লামিয়া তা দেখে হাত ছাড়ানোর জন্য মোচড়ামচড়ি করল। লাবিব লামিয়ার গলার দিকে তাকাতে দেখল চিকন চেনে লকেট ঝোলানো, তার উপর এইচ লেখা। লাবিব তা দেখে ভ্রু কুচকে বলল। কে? তোর গলায় ঝুলানো কেন? লামিয়া লাবিবের কথা শুনে বিরক্ত হয়ে গলায় তাকালো। কিছুক্ষণ আগে লতিফা বেগম নিজের গলার চেইন খুলে লামিয়ার গলায় দিয়ে বলেছিল চেইন পরে থাকতে পরে খুলে নিবে, তাই সে পড়েছিল। তাছাড়া এসব অলংকারের দিকে তার একটু আগ্রহ নেই। বিরক্ত হয়ে বলল। ছাড়ুন আমার হাত। আপনার কথার উত্তর দেওয়ার সময় আমার নেই, ছাড়ুন। লাবিব আরো একটু হাত চেপে নিজের কাছে নিয়ে সে হিস হিসিয়ে বলল। বল, কে দিয়েছে এই অক্ষরের লকেট? নিশ্চয়ই কোনো প্রেমিক দিয়েছে, তাই না? এইটুকু বয়সে প্রেম করিস? হ্যাঁ, প্রেম করি বা যাই করি তাতে আপনার সমস্যা কি? ছাড়ুন, খুব বেশি বেশি হচ্ছে কিন্তু। বেশ হয়েছে, বেশি হচ্ছে। আগে বল, কে দিয়েছে এটা? লামিয়া রেগে বলল। হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে, শুনেছেন? বয়ফ্রেন্ডের কথা শুনে লাবিব চোখ বড় বড় করে তাকালো, গম্ভীর গলায় বলল। গলা থেকে খোল এই চেন। আজব তো, চেইন খুলবো কেন? বেশ বিরক্ত হয়ে বলল। চেন খুলতে বলছি তোকে। খুলবো কেন? হ্যাঁ, চেইন খুলবো কেন? আমি বলেছি তাই। খুলবি নাকি আমি ছিঁড়ে ফেলে দেবো? একে তো রাগ লাগছে, তার উপর চেইন ছিঁড়ে ফেলার কথা শুনে লামিয়া তীর তীর করে রেগে বলল। ছিঁড়ে দেখান তো, খুলবো না আমি। ভাই মানুষের মতো থাকুন, আমি সাজার চেষ্টা করবেন না। বেশি চাপড় চাপড় করে কথা বলিস, থাপ্পড়ে তোর গাল লাল করে ফেলবো। ভীষণ রেগে বলল। মারুন না, মেরে দেখুন, হাত ভেঙে গুঁড়িয়ে দিব। ভবিষ্যতে ল নিয়ে পড়বো আমি, আইনের ব্যাপারে খুব ভালো করে জানা আছে। এমন কেসে ফাঁসাবো আপনাকে, এই জীবনে আপনি আর বাইরের দৃশ্য দেখতে পারবেন না। ছাড়ুন বলছি আমার হাত। লামিয়ার কথা শুনে চরম অবাক হলো, এই মেয়ে সব কি বলছে। বেশ বিরক্ত হলো। পুকুরে তাকাতেই লাবিব শয়তানি হাসি দিল। তারপর লামিয়ার দিকে তাকিয়ে দেখলো হাত ছাড়ানোর চেষ্টা করছে। বাঁকা হেসে পুকুরের সামনে দাঁড় করিয়ে বলল। কি করবি? আমার নামে মামলা করবি, তাই না? বলেই এক পা দুপা এগিয়ে যেতে লাগলো। লামিয়া এক পা দুপা পিছাতে পিছাতে বলল। দেখুন, এগোবেন না, নয়তো খারাপ হয়ে যাবে। কি খারাপ করবি তুই? বাঁকা হেসে বলল। লামিয়া পেছাতে পেছাতে খেয়াল করলো না পুকুরের সিঁড়ির একেবারে কাছে এসে গেছে। লাবিব এক পা এগোতেই লামিয়া এক পা পিছালো। ঠাস করে পুকুরে পড়ে যেতেই বাঁচার জন্য হাত বাড়িয়ে লাবিবের শার্ট ধরে ফেলো। এমন শার্টে চেপে ধরে ব্যালেন্স হারিয়ে লাবিব কিছু বুঝে ওঠার আগেই লামিয়ার কোমর ধরে ঠাস করে পুকুরের পানিতে পড়ে দুজন একসাথে জলে ডুবে গেল। ঠান্ডা পানি ছলৎ ছলৎ শব্দে চারপাশ কেঁপে উঠল। লামিয়া পানি থেকে ওঠার জন্য হাত পা ছুটতে লাগলো। চুল ভিজে মুখে আটকে গেছে, হাঁপাতে হাঁপাতে চিৎকার করলো। ছাড়ুন, ছাড়ুন আমাকে। লাবিবও ভিজে গিয়ে হাঁপাচ্ছে, কিন্তু শয়তানি হাসি মুখে লেগে আছে। এত রাগ, এত সাহস! এখন দেখ কে কাকে বাঁচায়। জামা ভিজে গিয়ে গায়ে লেপটে গেছে, চোখে মুখে বিরক্তি আর রাগ লামিয়ার। আপনাকে বলেছি না হাত ছাড়তে, বারবার ধরবেন না হাত। কাঁপা কাঁপা গলে চেঁচিয়ে উঠল লামিয়া। লাবিবের চোখ দুটো লালচে হয়ে আছে, ভ্রু কুচকে বলো। তুই কি সত্যি চাইছিস আমি তোকে ছেড়ে দেই? হ্যাঁ। লামিয়া তা চেপে বলো। সত্যি ভেবে বলছিস? লাবিবের কণ্ঠ ঠান্ডা করে বলো। হ্যাঁ। লামিয়া চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলো। লামিয়াকে অবাক করে দিয়ে লাবিব লামিয়ার হাত ছেড়ে দিল। পানিতে থাকার কারণে সে বুঝতে পারেনি যে লাবিবের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। লাবিব হাত ছেড়ে দিতে লামিয়া ঠাঁই না পেয়ে পানিতে তলিয়ে গেল। তা দেখে লাবিব বাঁকা হেসে তুলে ওঠাতে ভয়ে লামিয়া লাবিবের গলা শক্ত করে জড়িয়ে ধরে। চোখটা বন্ধ করে ভয়ে ভয়ে বলল। প্লিজ লাবিব ভাই, আমি সাঁতার জানি না, আমি পানিতে অনেক ভয় পাই, আপনি তো জানেন। প্লিজ আমাকে ছাড়বেন না। লাবিব হেসে বলল।
বাহ, ইসলাম বাড়ির সবচেয়ে সাহসী কন্যা পানিকে ভয় পায়, এটা তো মানা যায় না। আর তুই তো বললি ছাড়তে, তাই ছেড়ে দিলাম। লামিয়া ভয়ে ভয়ে ঠোঁট উল্টে বলল। প্লিজ লাবিব ভাই, আমাকে ছাড়বেন না। ওকে এমন ভয় পেতে দেখে লাবিবের হাসি পাচ্ছে খুব, হাসতে হাসতে বলল। এবার বুঝবি কত ধানে কত চাল। লামিয়া রাগ হচ্ছে ভীষণ, ইচ্ছে করছে লাবিবকে কামড়ে দিতে, কিন্তু না, এখন কিছু বলে লাবিব আবার পানিতে চুবিয়ে দিতে পারে। নিজেরা কন্ট্রোল করাই এখন জরুরি। অসহায় কণ্ঠে বলল। প্লিজ লাবিব ভাই, পানি থেকে তুলুন আমাকে, আমার ভীষণ ভয় হচ্ছে। লাবিব শয়তানি হেসে এক ঝটকায় লামিয়ার হাত সরিয়ে ফেলল নিজের গলা থেকে। তা দেখে লামিয়া চোখ খুলে তাকালো, দেখল লাবিব শয়তানি হেসে তাকিয়ে আছে তার দিকে। কিছু বলতে যাবে, তার আগে লামিয়া আবার পানিতে তলিয়ে গেল। লাবিব তা দেখে হেসে উঠল। লামিয়া হাত পা ছুটছে পানিতে, লাবিব শুধু হাসছে। পেছন থেকে হামিদা চিৎকার করে বলল। লাবিব ভাই, ওকে তুলে ধর, লামিয়া তলিয়ে যাবে, পানিতেও প্রচুর ভয় পায়। লাবিব পিছনে ঘুরে দেখলো তার সব ভাই বোন দৌড়ে আসছে। সামনে তাকাতে দেখলো লামিয়া নেই। আতঙ্কে লাবিব পানিতে ডুব দিল। ততক্ষণে ইসলাম বাড়ির ছেলে মেয়ে আর খান বাড়ির ছেলেমেয়েরা সবাই উপস্থিত, সবার চোখে ভয়। অবশেষে লাবিব পানি থেকে মাথা তুলল। লামিয়া ভয়ে ওর গলায় শক্ত করে জড়িয়ে ধরেছে। লাবিব ভেবেছিল ও সাঁতার জানে, কিন্তু এই অপদার্থ যে এখনো শিখেনি কে জানতো। লামিয়া লাবিবের গলা জড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। গলা থেকে মাথা তুলে তাকালো লাবিবের দিকে রাগি চোখে। দুপুরে রোদের আলো সরাসরি লামিয়ার মুখে পড়ছে। হালকা বাদামি চোখের মনি জলজল করে উঠল। লাবিবের টনক নড়ে উঠল। হালকা স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। লাবিব ছাড়া দিয়ে লামিয়া আর দিকে তাকালো। লামিয়া পারছে না এই চোখ দিয়ে যেন এখনই ওকে গিলে খেতে। এরকম শাস্তি দেবার পরও মেয়েটার রাগী তেজ এখনো কমেনি। লাবিব বাঁকা হেসে লামিয়ার কোমর হালকা করে ছেড়ে দিতেই লামিয়া ভয় আবার গলা জড়িয়ে ধরল। লাবিব পেছনে ঘুরে সবাইকে দেখলো। লামিয়া সুস্থ আছে দেখে যে যার মতো কথা বলছে। সুযোগে লাবিব ওর কোমরে শক্ত করে হাত চেপে ধরে লামিয়ার হাতে জোরে কামড়ে দিল। লামিয়া ছটফট করে উঠল। ব্যথায় চোখ মুখ কুচকে লামিয়া নিজের হাতে বড় বড় নখ ঢুকিয়ে দিল লাবিবের ঘাড়ে। লাবিব কানে কানে ফিসফিস করে বলল। এই খামচির শোধও আমি তুলব। বলি বাঁকা হাসলো। লামিয়া রেগে তাকিয়ে দাঁড়াতে গেলেই লাবিব তাকে টেনে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বলল। এখন কি ওই শিকদার বাড়ির ছেলেদের তোর এই ভিজে শরীর দেখানোর ইচ্ছে হচ্ছে? লামিয়া রেগে বলল। কি সব ফালতু কথা বলছেন? লাবিব শিকদার বাড়ির ছাদের দিকে ইশারা করতেই দেখা গেল শিকদার বাড়ির বড় ছেলে প্রত্যয় তাকিয়ে আছে। তা দেখে লামিয়া লাবিবের দিকে তাকালো। বিরক্ত হয়ে লাবিব বলল। এখন কি বাংলা সিনেমার মতো নিজের শার্ট খুলে তোর গায়ে পরিয়ে দেব? আমারও শরম লাগে। ঠিক নাই তো যদি তুই নজর দিয়ে দিস তখন। লামিয়া মুখ বাঁকিয়ে ওড়না দিয়ে নিজের শরীর ঢেকে নিল। তারপর লাবিবের দিকে তাকিয়ে বলল। আমাকে ধরে নিয়ে চলুন। বলেই সামনে তাকাতে দেখলো তাইব আর মাহির ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। লামিয়া ভ্রু কুচকে তাকালো। পিছনে ঘুরে লাবিবের দিকে তাকাতেই লাবিব হাত বাড়ি কোলে তুলে নিল। লামিয়া তা দেখে চোখ বড় বড় করে ফেল। সিঁড়িতে বসে সবাই হাসছে। তা দেখে লামিয়া হাত পা ছুড়োছুড়ি করতে করতে বলল। ছাড়ুন আমাকে, নামান বলছি। চুপচাপ থাক, নয়তো আবার চুবিয়ে আনবো। লামিয়া কিছু না বলে চুপচাপ রইল। ভেতরে ভেতরে ভাবছে এবার বেঁচে ফিরুক, তারপর বোঝাবে এই ব্যাটাকে। ভাবতেই চুপ হয়ে গেল। লাবিব সিঁড়িতে এসে লামিয়াকে থামিয়ে দিল। মেয়েরা তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে গেল বাড়ির দিকে। ছেলেরা তাকিয়ে আছে লাবিবের দিকে। লাবিব তাদের দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। তা দেখে সবাই সরু চোখে লাবিবের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। খালি গায়ে সোফায় বসে পরপর সিগারেট টানছে নাসির কায়সার। চোখ দুটো লাল হয়ে জলজল করছে ল্যাপটপের স্ক্রিনের দৃশ্য দেখে। টেবিল থেকে হুইস্কির বোতল নিয়ে ঢুকঢুক করে খেতে লাগলো। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো নিহির। কায়সার ওর দিকে তাকাতেই নিহির বলল। স্যার, সকালের মেয়েটার সব খোঁজ খবর নিয়েছি। ইসলাম পরিবারের মেজো ছেলে হামিদ ইসলামের ছোট কন্যা, নাম লামিয়া ইসলাম। বেশ চঞ্চল স্বভাবের মেয়ে, ভীষণ রাগী। কায়সার বাঁকা হেসে বলল।
তাহলে ইসলাম পরিবারের সাথে দেখো কোনো ডিল করা যায় কিনা। আগে কোম্পানির সাথে বন্ধুত্ব করি, গভীর সম্পর্ক তৈরি করি, তারপর না হয় ব্রাউনিকে ছুঁয়ে দেখা যাবে। বলেই হেসে উঠল। নিহির ভয়ে ভয়ে বলল, স্যার, সেটা না হয় কোনোভাবেই করা যায়, কিন্তু ওই ডিটেকটিভ অফিসার যে আমাদের এত বড় ক্ষতি করলো, এখন কি হবে? অনেক কিছুই হবে, সেসব পরে দেখা যাবে। এখন বলো, আমার খাবার কোথায়? জি স্যার, আপনি অনুমতি দিলে নিয়ে আসি। কায়সার সিগারেট টানতে টানতে বলল, নিয়ে আসো তাড়াতাড়ি, ভীষণ খিদে পেয়েছে আজ। নিহির মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর ইকবাল সাহেবের মেয়েকে এনে রুমে দিয়ে গেল। মেয়েটিকে দেখে কায়সার হেসে উঠল। মেয়েটি ভয়ে গুটিয়ে কান্না করতে করতে বলল, কায়সার সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে হুইস্কির বোতল হাতে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটির দিকে এগোতে এগোতে বলল, ছেড়ে দেব তো ঠিক, কিন্তু খাবার খাওয়া শেষে আমি ভীষণ ক্ষুধার্ত বেবি। বলে মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। অন্ধকার রুম কেঁপে উঠল ছোট মেয়েটির কান্নার শব্দে। ধীরে ধীরে সেই শব্দ মিলিয়ে গেল। ঘণ্টাখানিক পর কায়সার নিজের ক্ষুধা মিটিয়ে পাশে ফিরে শুয়ে চোখ বসতেই হঠাৎ ভেসে উঠল সেই হালকা সোনালি রঙের তেজি চোখ। কায়সার ফট করে চোখ খুলে উঠে বসল। বিরক্ত হয়ে পাশ ফিরতে দেখল ছোট্ট মেয়েটি অচেতন অবস্থায় পড়ে আছে। নিঃশব্দ দৃষ্টিতে মেয়েটির ওপর চোখ পেলালো, তারপর বিরক্ত হয়ে ফোনে কল করে বলল, এই মেয়েকে নিয়ে যাও এখান থেকে। বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর নিহির এসে অচেতন মেয়েটিকে নিয়ে চলে গেল। কায়সার আবার সিগারেট ধরে সুপটান দিতে দিতে চোখটা বন্ধ করলো। তখনই ভেসে উঠল সেই শ্যামবর্ণের মুখটা। কুকুরছানাকে কোলে তুলে রাগি চোখে তাকিয়েছিল তার দিকে। যা মনে পড়তেই কায়সার বাঁকা হেসে বিড়বিড় করে বলল, অনেক সাদা চামড়ার মেয়ে দেখেছি, আবার কালো চামড়ার মেয়ে দেখেছি, কিন্তু কাউকেই মনে ধারেনি। আর এই মেয়েটা আমার ঘুম উড়িয়ে নিয়ে গেছে। বলেই হেসে উঠল। তারপর বলল, তোমাকে তো আমার চাই ব্রাউনি, যে কোনো মূল্যে লাগবেই। বলে বাঁকা হাসল। এসব ভাবতে ভাবতে রাত কেটে গেল নির্ঘুমে। ভোর সকাল, চারপাশে মৃদু হালকা বাতাস বইছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে গান গাইছে। লাবিব খালি গায়ে শর্টস পরে ব্যায়াম করছে তাদের বাগানে। সকাল সকাল উঠে ব্যায়াম না করলে তার আবার ভালো লাগে না। হঠাৎ তালুকদার বাড়ির দিক থেকে শোনা গেল মরা কান্নার আওয়াজ। লাবিব ফ্রুকুচকে তাকালো। গেট দিয়ে কান্না করতে করতে বেরিয়ে এলো ময়না বেগম। তার পেছনে মতিন তালুকদার। ময়না বেগম রাস্তার মাঝখানেই হাত পা ছড়িয়ে বসে উঠল হামো করে, আমার মাইয়া আর নাই রে, আমার মাইয়া আর নাই। তার এমন চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌড়ে এলো। নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল লামিয়া। হঠাৎ এমন কান্নার আওয়াজে বিরক্ত হয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখল সবাই রাস্তায় ভিড় করেছে। বিরক্তি নিয়ে নিচে নেমে গেট পেরিয়ে তাকাতেই দেখল সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। ময়না বেগম মাঝখানে বসে কান্না করছে। আজমেরি বেগম দৌড়ে গিয়ে পাশে বসলেন। ময়না বেগম তার হাত চেপে ধরে হামা করতে লাগলো, খালা, আমার মাইয়া আর নাই, গেছে গা, আর আইব না। এমন কথা শুনে অনেকেই কান্না জড়ে দিল। কেউ কেউ বলো, ইস, মেয়েটা ভালো ছিল, অল্প বয়সে মেয়ে কিভাবে মারা গেল। কেউ ইন্না লিল্লা পড়তে লাগলো। হামিদ সাহেব তার 3 মেয়ের দিকে তাকালেন। বড় মেয়ে কাপড়ে চোখ মুছছে, মেঝো মেয়ে বই হাতে বিস্ময়ে তাকিয়ে আছে, আর ছোট মেয়ে আধুঘমে বোনের গলা জড়িয়ে ঠুলছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। খান পরিবারের সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। শারমিন বেগম চোখ মুছতে মুছতে হামিদার গলা জড়ালো। রাশেদ ভ্রুকুচকে তাকালো। খালি গায়ে দাঁড়িয়ে থাকা লাবিব সামনে তাকাতে দেখলো লামিয়া ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, ঝিমুচ্ছে। বিরক্ত হলো। আশেপাশের মেয়েটা লাবিবকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু লাবিবের খেয়াল নেই। ময়না বেগমের কান্নার তীব্রতায় নাকের সর্দি ঠোঁটে গড়িয়ে এসে পড়ছে। হা করে কান্নার ফলে সর্দি মুখে ঢুকে গেল। আজমেরি বেগম তা দেখে তার শরীরে ঘিন ঘিন করে উঠল। নিজেকে সামলে বললেন, ওই সেরি, কান্দিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক মহিলা জিজ্ঞেস করলো,
লাশ কথায় ময়না বেগম আটকে উঠল। কার লাশ? ময়না বেগম কেঁপে উঠে মতিন তালুকদারের দিকে তাকালো। অগো, ওরা কি বলতাছে? আমার মাইয়ার লাশ মানে কি? সবাই হা হয়ে তাকালো। মহিলা বিরক্ত হয়ে বলল। ময়না বেগম হঠাৎ আরো জোরে কান্না শুরু করলো। সবাই ভরকে গেল। ময়না বেগমের চিৎকার শুনে লামিয়ার বেশ বিরক্ত হয়ে পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই চোখের ঘুম ছেড়ে উড়ে গেল। কারণ সামনে দাঁড়ানো লাবিব খালি গায়ে, শরীরে বিন্দু বিন্দু ঘাম নেমে যাচ্ছে নাভির দিকে। লামিয়ার বুক ধকধক করছে। শুকনো ঢোকিলে চোখ সরাতে চাইছে, কিন্তু পারছে না। একের পর এক চোখ লাবিবের পেশিবহুল শরীরে আটকে যাচ্ছে। চওড়া কাঁধ, মেধহীন পেট, 6টি পেশি রেখা স্পষ্ট। মাথা ঘুরে আসছে তার। তৎক্ষণাৎ লামহার গলা খামচে ছড়ল লামিয়া। ব্যথায় কুকড়ে উঠল। সবাই লামহার দিকে তাকাতে সে ব্যাকুল হাসল। লাবিব তাকিয়ে দেখে লামিয়া ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে রেখেছে। বিরক্ত হয়ে অন্যদিকে ঘুরে গেল। আজমেরি বেগম এবার ময়না বেগমকে ধমকালেন। আবার কান্দিস কেন? মেয়েটার লাশ কোথায়? বিরক্ত হয়ে ময়না বেগম কান্না জড়ানো কণ্ঠে বলল। আমার মাইয়ার কিছু হয় নাই তো, লাশ পাইবা কই? সবাই হতবাক। রাশেদা বেগম জিজ্ঞেস করলেন। তাইলে কান্দিস কেন? ময়না বেগম হামা করে উঠল। আমার মুন্নি ওই হকারের লগে পালাইয়া গেছে। সবাই থ হয়ে গেল। এতক্ষণে সবাই ভেবেছিল মেয়ে মারা গেছে, আর এখন শুনে গেল পালিয়েছে। রেগে সবাই ময়না বেগমকে বকাঝকা করল। হামিদা আর শারমিন খেপে বকলো। আরেক পাশে মাহির বিরক্ত হয়ে বলল। জাবাল হকারের জন্য এই কান্নাকাটি করছে, আরে আমরা কি না কি ভেবে কান্না করছিলাম। লামিয়া চোখ খুলে তাকাতে দেখল লাবিব এক ভ্রুজি তার দিকে তাকিয়ে আছে। তা দেখে হেসে অন্যদিকে ফিরল সে। ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধা চেঁচিয়ে উঠল। কিলো চ্যাংরা পোলা, এই ভোরে ল্যাংটা হইয়া বাহির হইছস কেন? লাবিব ফ্রুকুচকে নিজের দিকে তাকালো, তারপর মহিলার দিকে। আমি তো ন্যাংটা না, প্যান্ট পরেছি। অমন প্যান্ট পরলে কি ল্যাংটাই লাগতেছে? পাশ থেকে লামিয়া ফিক করে হেসে উঠল। লাবিব বিরক্ত হলো। বৃদ্ধা আবার বলল। এই রকম হইয়া বাহির হইও না, আমি তো কন্ট্রোল করতে পারতেছি না। আশেপাশের সিঁড়িরা তরে গিলা খাইতেছে চোখ দিয়া। বলে লজ্জায় চলে গেল। লাবিব হা হয়ে তাকিয়ে রইল। লামিয়া খিখি করে হেসে উঠল। শেষে কিনা মঞ্জুর দাদি আপনাকে দেখে কন্ট্রোললেস হয়ে গেল। সব ভাই বোন ঠোঁট টিপে হাসছে। লাবিব বিরক্ত চেহারা করল। শেষে আজমির সাহেব নির্দেশ দিলেন মেয়েকে আর ওই হকারকে খুঁজে আনার। মতিন তালুকদার, ময়না বেগম চলে গেল। ধীরে ধীরে ভিটেলে বাসায় গেলেন। এক একে সবাই স্থান ত্যাগ করল। লামিয়া বাসার দিকে পা দিতেই লাবিব ডাকল। এই দাঁড়া। লামিয়া বিরক্ত হয়ে ঘুরে তাকালো। সারাদিন এমন খিকখিক করে হাসিস কেন? একদম বিশ্রী লাগে তোকে। আপনিও তো খালি গায়ে মেয়েদের সামনে দাঁড়িয়ে শরীর দেখান, তখনও তো বিশ্রী লাগে। আপনাকে সে কথা কি আমি একবারও বলেছি? আমাকে বিশ্রী লাগে? জি খুব। তবে তবে কি? তবে প্যান্টটাও খুলে নিন, তাহলে আর তেমন বিশ্রী লাগবে না। বলছিস তাহলে? হ্যাঁ বলছি। লাবিব দুষ্টু হেসে শর্টসের দিকে হাত নিয়ে বলল। তুই যখন বলছিস ট্রাই করে দেখতে পারি। মানে? লাবিব কোমর থেকে প্যান্ট নামাতে নামাতে বলল। দেখ তো এখন কেমন লাগছে। প্যান্ট একটু নামাতেই লামিয়া চোখ বড় বড় করে আস্তাগফিরুল্লাহ বলেই দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। লাবিব পেছন থেকে চেঁচিয়ে বলল। দাঁড়া, কমেন্ট দিয়ে যা, কত সুন্দর লাগতেছিল ওই পাটকাঠি। কিন্তু লামিয়া আর খুলল না। তা দেখে লাবিব ঠোঁট কামড়ে হেসে উঠল। পেছন ঘুরতেই দেখলো মনিকা দাঁড়িয়ে আছে, চোখ চকচক করছে। দৌড়ে এসে বলল। লাবিব সৌমি, আমি কমেন্ট করব তোমাকে কেমন লাগবে। লাবিব বিরক্ত হয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে গেল। মনিকার আগে ইসলাম বাড়ি থেকে তাকিয়ে দাঁত চেপে লাবিবের পিছনে হাঁটল।
অফিসে যাবার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে গুছিয়ে নিচ্ছিলেন শফিউর খান। টাইটা ঠিক করতে করতে হঠাৎ পিছন থেকে ছোট্ট কণ্ঠ ভেসে এলো। বাবা আসবো? শফিউর খান আয়না থেকে মুখ ফিরিয়ে তাকাতেই সামনে দাঁড়িয়েছে তার মেয়ে শারমিন। তিনি মিষ্টি হেসে বললেন, এসো। শারমিন আস্তে আস্তে বাবার সামনে এগিয়ে এসে থেমে গেল। মুখ দেখে সহজেই বুঝতে পারলেন মেয়েটা কিছু বলতে এসেছে, তাই তিনি কোমল গলায় বললেন, কিছু বলবে? শারমিন মাথা নেড়ে ছোট্ট স্বরে বলল, বাবা আমি আমাদের কোম্পানিতে জয়েন হতে চাই। শফিউর খান ভ্রু উঁচিয়ে তাকালেন, তারপর শান্তভাবে বললেন, কবে থেকে? তুমি বললে আজ থেকে। মেয়ের আত্মবিশ্বাসী উত্তর শুনে শফিউর খান হেসে উঠলেন। তারপর মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আমি অপেক্ষা করছি, রেডি হয়ে এসো, আজ থেকেই শুরু করো। শারমিন খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, হাসি মুখে বলল, ঠিক আছে বাবা, একটু অপেক্ষা করো, আমি এই যাচ্ছি এই আসছি। বলে দৌড়ে বেরিয়ে গেল তৈরি হতে। সাদা শার্টের উপর কালো ব্লেজার, চুলগুলো হাত দিয়ে সেট করে রাশেদ গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে স্টাফরা সবাই দাঁড়িয়ে গেল। রাশেদ হাত দিয়ে ইশারা করে বসতে বলল, তারপর নিজের কেবিনে ঢুকলো। গায়ে থেকে কালো ব্লেজার খুলে সোফায় রেখে চেয়ারে বসলো। তখনই কেউ দরজায় নক করলো। রাশেদ আসতে বলল। লোকটি এসে জানালো, স্যার, নাসিরকে ইন্ডাস্ট্রি কোম্পানির ম্যানেজার কাদের সাহেব এসেছে আপনার সাথে দেখা করতে। রাশেদ কপাল ভাঁজ করে বলল, কেন? তা জানি না স্যার, তবে বলল যা বলার আপনার সাথেই বলবে। ঠিক আছে, ওনাকে ভিতরে আসতে বলুন। লোকটি মাথা নেড়ে চলে গেল। কিছুক্ষণ পর কাদের সাহেব এলো। রাশেদ বসতে বলল, তো মিস্টার কাদের সাহেব, আমাদের কোম্পানিতে আপনার মতো এত বড় মানুষের আগমনের কারণ কি? কাদের সাহেব হালকা হেসে বলল, আসলে নকলে বুঝি না, সোজা সাপটা বলুন। আমাদের কোম্পানির ওনার আপনার কোম্পানির নাসির কায়সার স্যার আপনার কোম্পানির সাথে একটা ডিল করতে স্যার। রাশেদ কড়া সুরে জিজ্ঞেস করলো, কেমন ডিল? কাদের সাহেব সামান্য গলা খাকারি দিয়ে বলল, আসলে আমাদের কোম্পানি চাইলে আপনার কোম্পানির সাথে জয়েন্ট প্রজেক্টে কাজ করতে। কিছু বড় ইনভেস্টমেন্ট আছে সামনে, সেটা নাসির স্যার চাচ্ছে কে গ্রুপের সাথে শেয়ার করতে। রাশেদ একটু ভেবে বলল, ঠিক আছে, আমি সবার সাথে কথা বলে জানাবো। কাদের সাহেব খুশি হয়ে বলল, ঠিক আছে স্যার, জানাবেন, আজ আসি। বলে উঠে চলে গেল। রাশেদ চোখটা বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে কাকে যেন মেসেজ করতে করতে হালকা হেসে উঠল। বাগানে এক পা উঁচু করে কান ধরে মুখ লটকে দাঁড়িয়ে আছে লামিয়া, মাহির, তাইবা। তাদের সামনে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন লতিফা বেগম। একটু দূরে মাথাটা নিচু করে মন খারাপ করে বসে আছে কুকুর ছানাটা, যার নাম লামিয়া দিয়েছে জ্যাকি। মনে হচ্ছে লামিয়াদের মতো ওরও মন খারাপ হয়ে আছে। এমন সময় অফিসের জন্য তড়িঘড়ি করে সবাই বেরিয়ে আসলো বাসা থেকে। উঠানের এই দৃশ্য দেখে তারা থমকে দাঁড়ালো। লাবিব তা দেখে মুখ টিপে হেসে তাদের সামনে এসে কয়েকটা ছবি তুলে নিল। সেটা দেখে চারজনই বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। শারমিন এগিয়ে এসে বলল, মেঝোমা এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? তীব্র রেগে লতিফা বেগম বলেন, এই চার বেদ্যপ ছেলে মেয়ে বাড়ির ভেতরে কুকুরের ছানার ঢুকিয়েছে। তার কথা শুনে সবাই চোখ ফেরালো ছানাটির দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলে উঠল, মা ওর নাম জ্যাকি, কুকুরের ছানা না, সম্মান দিয়ে কথা বলো। কথা শেষ হতেই ছাটার বাড়ি এসে পড়ল। উফ মা, ব্যথা পাচ্ছি বলেই পাশ ফিরল লামিয়া। চোখে পানি এসে গেলে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা কিছু বলবে না? লতিফা বেগম আবার তেরে আসতে হামিদ সাহেব করে গলায় বলেন, আর একটা বাড়ি যেন না পড়ে ওদের শরীরে। রাগে গজগজ করতে করতে লতিফা বেগম বলেন, তাহলে কি করব? কুকুর নিয়ে এসেছো কেন? এক্ষুনি বলেন এইটাকে বাড়ি থেকে দূরে ফেলে আসুক। কাঁদো কাঁদো গলায় লামিয়ে বলল,
বাবা প্লিজ, এই বাচ্চাটা খুব অসহায়, আমরা ওকে কাছে রাখি না। এত বড় বাড়িতে কি ওর একটু জায়গা হবে না? বড় চাচা বলো না ও যেন এখানে থাকে।